মানুষ চাইলে কি না করতে পারে। খাড়া পাহাড় কেটে তৈরি করা অজন্তার এই গুহাগুলি দেখলে সেই কথাটাই আবার বিশ্বাস হয়। নিচ থেকে বয়ে চলা পাহাড়ি নদী, সাথে নিবিড় বন, লোকচক্ষুর আড়ালেই ছিল এই অজন্তার গুহাগুলি। তবে আবিষ্কারের পর থেকে শুধু ভারত নয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল অজন্তা কেভস। ইউনেস্কোর ভাষায় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়েলকাম টু অজন্তা। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ব্লগে, যেখানে আমরা মূলত আজকে এসেছি অজন্তা কেভস ঘোরার জন্য। যারা আমাদের অলরেডি এই ঔরঙ্গাবাদ সিরিজের, মহারাষ্ট্র সিরিজের বাকি ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি অজন্তা, এলোরা, শিরডি এই সমস্ত জায়গায়। তো আজকে আমাদের শেষ গন্তব্য যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে অজন্তা কেভস। এবং আপনারা জানেন যে খ্রিস্টপূর্বাব্দ 2য় শতক থেকে শুরু করে খ্রিস্টাব্দ 5ম শতক পর্যন্ত বিস্তৃত সময়ে কিন্তু এখানে একটা বিরাট বড় বলা যেতে পারে আর্টের রেভলিউশন ঘটেছিল। তো এই অজন্তা কেভস পুরোটা ঘুরে দেখবো এবং বর্তমানে কিন্তু টোটাল 30টা কেভস মানে ওপেন থাকলেও তার মধ্যে আমরা দেখতে পারবো শুধুমাত্র 26টা। তো সেই 26টা কেভসের প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো এবং সবকটা এক্সপ্লেন করব এবং প্রত্যেকটা চেষ্টা করব নিজেরা বোঝার এবং এই আর্টসগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো এখানে ভিডিওগ্রাফি অনেক জায়গায় রেস্ট্রিক্টেড, কিছুটা করতে পারবো, কিছুটা হয়তো স্ন্যাপ তুলতে হবে, এই সমস্ত কিছু করে কিন্তু আমরা কমপ্লিট করবো এই ট্যুর। সাতবাহন রাজাদের আমলে শুরু করে ওয়াকাটাকা ডাইনেস্টির সময় এই পুরো যে বিরাট একটা কর্মযোগ্য কর্মকাণ্ড হয়েছিল, বৌদ্ধ সন্ন্যাসীদের যে মনেস্ট্রিজগুলো তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু আজকের ডেটেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এবং সত্যিকারের একটি বিস্ময়। তো চলুন শুরু হোক আজকে আমাদের সফর অজন্তার, এবং আপনাদের সাথে আমরাও কিন্তু বিশ্বায়িত হব এই সমস্ত কীর্তিগুলো দেখে। যেহেতু বেশ সকালেই আমরা অজন্তা টি পয়েন্টে পৌঁছে গেছিলাম, তাই প্রাতরাশ সেরেই আমরা বাস ধরবো বলে ঠিক করলাম। ঠিক যেখান থেকে আপনারা অজন্তা শাটল বাস সার্ভিস পাবেন তার পিছনেই রয়েছে বেশ কয়েকটি খাবারের দোকান। অজন্তা গুহা ঘুরে দেখার জন্য আপনারা গাইড এবং ডুলির সাহায্য নিতে পারেন। আমি চার্জেসগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অজন্তার এই গুহাগুলি 1 নম্বর থেকে 26 নম্বর পর্যন্ত বিস্তৃত। তবে এগুলি দেখার সময় মাথায় রাখতে হবে যে এই নাম্বারগুলির সাথে গুহাগুলির খনন কার্যের সময়কালের কোনো সম্পর্ক নেই। কেবলমাত্র পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এই গুহাগুলিকে 1 থেকে 26 নম্বর পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। এসে পৌঁছলাম অজন্তা গুহার 1 নম্বর কেভের সামনে, এবং অজন্তার এই 1 নম্বর কেভ কিন্তু বিভিন্ন কারণে অত্যন্ত প্রসিদ্ধ সারা পৃথিবীতে। অজন্তা কেভসের বেশিরভাগ গুহাতেই কিন্তু আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই কেভসটিতে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে প্রহিবিটেড, তাই কিছু ফটো তুলেছিলাম। এর মধ্যে বোধিসত্ত্ব বজ্রপাণির এই গুহাচিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কৃষ্ণবর্ণা রানীর চোখ দুটি খুবই সুন্দর ও জীবন্ত। উদ্যানে বোধিসত্ত্বের এই রাজসীয় স্নানের দৃশ্যটিও অত্যন্ত জনপ্রিয়। 1 নম্বর কেভ দেখে বেরোলাম, এবং একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে শিল্পের উৎকর্ষতা কোন লেভেলে পৌঁছেছে রাজা, হ্যাঁ ওই সময় আর কি কোন লেভেলে ছিল, অদ্ভুত। না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। এবং ভিডিও ফটোগ্রাফি হচ্ছে না, তো স্টিল আপনাদেরকে দেখাচ্ছি। একটা কথা বলবো, ইলোরার সাথে ডিফারেন্স হচ্ছে ইলোরাতে যেরকম শুধুমাত্র স্কাল্পচার এবং 3টে ধর্মের প্রভাব দেখতে পাওয়া যায়, অজন্তাতে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে যে অনলি বৌদ্ধ ধর্মের উপর এই সমস্ত গুহাগুলো, এবং স্কাল্পচারের পাশাপাশি রয়েছে হচ্ছে আর্ট, যে চিত্র আর কি আঁকা হয়েছে দেওয়ালে, সেটা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। কালার যেগুলো নাকি ইউজ করেছে সাংঘাতিক কালার, বোঝা যাচ্ছে, কিন্তু ফটো তুলতেই পাচ্ছি, ভিডিও তুলতে পাচ্ছি না, তার জন্য। চলুন 2 নম্বর গুহায় যাওয়া যাক, সেটা আরো সারপ্রাইজিং বলছে। এবার আমরা প্রবেশ করতে চলেছি 2 নম্বর গুহায়। প্রথম গুহাতে যেমন আমরা দেখেছি জাতকের কাহিনী, সেরকমই দ্বিতীয় গুহাতে আমরা দেখতে পাবো বুদ্ধের জন্মবৃত্তান্ত। এই গুহাটি বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের। বারান্দার সিলিংয়ে অসম্ভব সুন্দর কারুকার্য দেখতে পাওয়া যায়। এই গুহার ভিতরেই আপনারা অজন্তার সবথেকে ফাইনেস্ট ভাস্কর্য নাগরাজ এবং নাগরানীর মূর্তিটিও দেখতে পারবেন।
এদিন 3 নম্বর কেভ দর্শকদের জন্য বন্ধ করা ছিল। এখন চলে এলাম আমরা দেখতে 4 নম্বর কেভ। 3 নম্বর কেভ বর্তমানে সংরক্ষণের কারণে বন্ধ রয়েছে। গুহার বাইরেই বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের মূর্তি আপনারা দেখতে পাবেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে তিনি সমাজকে 8টি বিপদ থেকে মুক্ত করেছিলেন। গুহায় মোট 28টি পিলার এবং পদ্মাসনরত বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। 5 নম্বর গুহাটি একটি অসমাপ্ত গুহা, তবে এখানে এলে আপনারা অবশ্যই ভিতরে গিয়ে একবার দেখতে পারেন। গেটে কুমিরের উপরে দণ্ডায়মান গড অফ রিভারের মূর্তি দেখা যায়। অজন্তা গুহার মানে যে টোটাল নিয়ম কানুনগুলো একটু আর কি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। এই গুহাটা ওপেন হয় হচ্ছে সকাল 9টায় এবং ক্লোজ হয় কিন্তু বিকেল 5:30টায়। ইলোরা ক্লোজ হয় সন্ধ্যে 6টায়, কিন্তু এটা কিন্তু 5:30টায়। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সোমবার দিন এই অজন্তা কেভস কিন্তু কমপ্লিটলি বন্ধ থাকে, তো আপনারা সেইভাবে প্ল্যান করবেন। আর এখানে আসার প্রসিডিওরটা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অজন্তা টি ক্রসিং বলে একটা জায়গা রয়েছে, যেখানে আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদেরকে ওই পর্যন্ত পৌঁছতে হবে। পৌঁছানোর পরে ওখান থেকে আপনারা ভিতরে প্রবেশ করার জন্য আপনাদেরকে একটা এসি বাস পাওয়া যাবে, সেই সার্ভিসটা আপনারা নিতে পারেন, যেটা 25 টাকা পার হেড। আগে 30 ছিল, বর্তমানে 25, এবং 4 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 10 মিনিট মতো। খুব কমফোর্টেবল। আপনারা চলে এলেন, আসার পরে মেন যে এন্ট্রেন্স রয়েছে সেই এন্ট্রেন্সে আপনাদের সিকিউরিটি চেক হবে। হওয়ার পরে আপনারা টিকিট কেটে নেবেন, এবং যদি সাথে লাগেজ থাকে আপনারা রাখতে চান তাহলে লাগেজও আপনারা রাখতে পারেন। লাগেজ রাখার জন্য কোনো রকম কোনো চার্জেস নেওয়া হয় না। লকারে আপনারা রেখে কমফোর্টেবলি, তবে একটা আইডি প্রুফ দেখাতে হবে, করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। ভিতরে প্রবেশ করার পরে আপনাদের টিকিট প্রথমে কেটে নিতে হবে। সেখানে কিন্তু এএসআই এর সাইড দিয়ে যদি আপনারা কাটেন তাহলে হচ্ছে 5 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 35 টাকা। আদারওয়াইজ ইন্ডিয়ানদের জন্য 40 টাকা। এইটা দিয়ে আপনারা ভিতরে আসার পরে আপনাদের আরো একবার টিকিট স্ক্যান করতে হবে। করার পরে আপনারা ফাইনালি এসে পৌঁছবেন কেভ নাম্বার 1 এর কাছে। অল্টারনেট একটা ওয়ে আছে, যেটা হচ্ছে এখানে একটা আপার ভিউ পয়েন্ট, যেটা টি ক্রসিং থেকে প্রায় আরো 17-18 কিলোমিটার যেতে হয়। সেখানে যাওয়ার পরে আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন, তবে সেটা আপনাদের ট্রেকিং করে নামতে হবে। আদারওয়াইজ এখান থেকেও ট্রেক করে উপরে গিয়ে আপার ভিউ পয়েন্ট দেখে নিতে পারেন। ভেতরে প্রবেশ করার পরে দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে, যদি আপনারা কমফোর্টেবলি ঘুরতে চান, শু না পরে, আপনারা যদি স্যান্ডেল বা এরকম টাইপের কিছু পরেন যেটা সহজে খোলা যায়, আপনারা অনেক কমফোর্টেবলি ঘুরতে পারবেন, কারণ এখানে ম্যাক্সিমাম কেভেই কিন্তু আপনাকে জুতো খুলতে হবে। আর কেভের ভিতরে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন না এবং ফ্ল্যাশ লাইটের ব্যবহার করতে পারবেন না, কারণ এই যে অজন্তার যে গুহা চিত্রগুলো রয়েছে সেগুলো আলোর পড়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে অনেক গুহার বাইরেও আমি দেখলাম, স্পেশালি বোধহয় 2 নম্বর গুহার বাইরে, সেখানে কিন্তু একটা কার্টেন লাগিয়ে রেখেছে যাতে বাইরের সূর্যালোক প্রবেশ না করতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের অজন্তা ঘুরতে এলে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আপনারা মেনটেন করলে অজন্তা ঘোরা আপনাদের আরো বেশি কমফোর্টেবল হবে। প্রবেশ করছি কেভ নাম্বার 6 এর ভিতরে। এই কেভে কিন্তু সেরকম রেস্ট্রিকশন নেই, আপনারা ভিতরে এসে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারেন। প্রচুর পিলার্স রয়েছে চারিদিকে, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বৌদ্ধ মূর্তি। ওপরের ফ্লোরটাকে সাপোর্ট করার জন্য এখানে অক্টাগোনাল 16টা পিলার কিন্তু রয়েছে। তবে এই গুহা চিত্রগুলো দেখলে খুবই কষ্ট হয়, ভাবতে অবাক লাগে যে আমরা কত কিছুই সংরক্ষণের অভাবে আজকে হারিয়ে ফেলছি। 6 নম্বর গুহাই হচ্ছে একমাত্র গুহা যেখানে কিন্তু আপনারা একতলায় যেতে পারবেন। তো আমরা প্রবেশ করছি, একতলায় যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি সেখানে আর কি কি রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের তুলনায় কিন্তু ফার্স্ট ফ্লোরটা আরো সুন্দর। এখানেও রয়েছে একটা অসম্ভব সুন্দর বৌদ্ধ মূর্তি। দুপাশের দেওয়ালেই আপনারা অভয় মুদ্রারত বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। নম্বর গুহা থেকে নেমে 7 নম্বরের দিকে যাচ্ছি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে 6 নম্বরের উপরটাতে অবশ্যই যাবেন, একমাত্র গুহা যেটার কিন্তু উপরে যাওয়া যায়। আর উপরে কয়েকটা বুদ্ধ মূর্তি রয়েছে যেগুলোর উপর লাইটিং এত অসাধারণ লাগছে, দারুণ। মানে তবে সিঁড়িটা একটু খাড়া, একটু আপনাদের দেখে সাবধানে যেতে হবে। হাঁটুর সমস্যা বা এগুলো থাকলে একটু হয়তো সমস্যা হতে পারে, বাট মাস্ট গো। প্রবেশ করছি 7 নম্বর গুহাতে।
এবং এই 7 নম্বর গুহাতেও কিন্তু আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন। গুহায় প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন একটি বারান্দা। বারান্দার ওয়ালে এবং সিলিংয়ে যে সমস্ত পেন্টিং ছিল সেগুলো কিন্তু কালের নিয়মে নষ্ট হয়ে গেছে। এরপরে আপনারা সামনে এগোলেই দেখতে পারবেন গৌতম বুদ্ধের পদ্মাসনরত একটি মূর্তি এবং তার পাশাপাশি দেখবেন এখানে সহস্র বুদ্ধ মূর্তির ছবি। প্রাচীন ভারতের ইতিহাসে শ্রাবস্তী বলে একটি জায়গার উল্লেখ পাওয়া যায় এবং সেখানেই বুদ্ধ তার জীবনের শেষ দিকের অধিকাংশ সময় কাটিয়েছিলেন এবং সেখানে থাকাকালীন তিনি যে মিরাকলসগুলো দেখিয়েছিলেন মূলত এই 1000 মিরাকলস অফ বুদ্ধাতে সেই পেন্টিংসগুলোই করা আছে। তবে মাথায় রাখবেন 8 নম্বর গুহাটা খুব ইম্পর্টেন্ট এই কারণের জন্য যে আপনি যখন এন্ট্রি করবেন, মানে যদি আপনারা আপার ভিউ পয়েন্ট থেকে এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনারা এই 8 নম্বর গুহার সামনে থেকেই এন্ট্রি করবেন। আপার ভিউ পয়েন্ট থেকে যদি আপনারা এন্ট্রি করেন তাহলে এই 8 নম্বর কেভ হচ্ছে কিন্তু আপনাদের বেসিক্যালি এন্ট্রি পয়েন্ট। আপনারা আপার ভিউ পয়েন্ট থেকে নেমে এসে এই 8 নম্বর কেভের সামনেই কিন্তু আপনারা পাবেন টিকিট কাউন্টার। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটার পরে কিন্তু আপনারা বাকি কেভগুলো দেখতে পারবেন। এই যে টিকিট কাউন্টারটা, এই টিকিট কাউন্টারটা কিন্তু সিজনেই ওপেন হয়। 8 নম্বর মানে যেটা কেভ রয়েছে, যেটা আপনারা আপার ভিউ পয়েন্ট থেকে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমানে যদি এটা বন্ধ থাকে আবার কিন্তু সেই 1 নম্বরে গিয়ে টিকিট কেটে আবার আপনাকে এন্ট্রি করতে হবে। এবার আমরা প্রবেশ করব 9 নম্বর গুহায়। এই গুহার বিশেষত্ব এই সমস্ত পিলারের উপরের পেন্টিংগুলি। 9 নম্বর কেভটি হচ্ছে মূলত একটি চৈত্য এবং চৈত্য মানে আপনারা জানেন যে এটা প্রেয়ার হল এবং পিছনে একটা স্তূপও রয়েছে। তো এই 9 নম্বরটা আপনারা দেখে নিতে পারেন। 10 নম্বর কেভটিও কিন্তু খুবই প্রোটেক্টিভ কেভ এবং এরও কিন্তু প্রিজার্ভেশনের জন্য দেখুন বিভিন্ন কার্টেন্স ইউজ করা হয়েছে। এই চৈত্যটি হীনযান ধর্মাবলম্বীদের জন্য তৈরি করা হয়েছিল এবং এটি অজন্তা কেভসের মধ্যে সবথেকে পুরনো চৈত্য। দুই ধার মিলিয়ে মোট 39টি পিলারের মধ্যে সাধান্ত জাতক এবং শ্যাম জাতকের গল্পই বর্ণিত হয়েছে। প্রবেশ করছে 11 নম্বর গুহায়। এই 11 নম্বর গুহাকে মহাযান ধর্মাবলম্বীদের দ্বারা প্রতিষ্ঠিত সর্বপ্রাচীন গুহা হিসেবে কনসিডার করা হয়। এখান থেকে আপার ভিউ পয়েন্ট এবং লোয়ার ভিউ পয়েন্ট দুটোই দেখতে পাওয়া যায়। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপার ভিউ পয়েন্ট, যেখান থেকে জন স্মিথ প্রথমবার অজন্তা ডিসকভার করেছিলেন। এটা হচ্ছে 13 নম্বর কেভ এবং এর পাশেই হচ্ছে 14 এবং তার পাশে হচ্ছে 15। 13 নম্বর কেভে বিশেষ কিছু নেই, তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। চোদ্দ নম্বর কেভের নিচে বিশেষ কিছু না থাকলেও আপনারা উপরে উঠতে পারবেন এই সিঁড়ি দিয়ে। এর উপরটিও কিন্তু একটি অসম্পূর্ণ গুহা, তবে দেখতে অসম্ভব সুন্দর। প্রবেশ করছি 15 নম্বর গুহাতে। গেটের বাইরে কারুকার্য রয়েছে, ভিতরে একবার প্রবেশ করি। কেভ নাম্বার 15 আমরা কমপ্লিট করলাম। মোটামুটি সময় লাগলো, আমরা 9:15 থেকে স্টার্ট করেছিলাম, এখন 11:35। আমরা একটু সময় নিয়ে করছি, তো এটা একদম মিডওয়ে এবং এইখান থেকে আপনারা বাকি 15টা যেটা রয়েছে, 15টা তো নেই ইনফ্যাক্ট, মানে 26 অব্দি দেখা যাবে, তো সেগুলো দেখতে পারেন। এবং তারপরে যদি সময় থাকে আপনারা চাইলে কিন্তু এইখান থেকে একটা মিড ভিউ পয়েন্ট রয়েছে, এই মিড ভিউ পয়েন্ট এই যে এইটা, তো এই মিড ভিউ পয়েন্টে গিয়ে কিন্তু আপনারা ওভারঅল ভিউটা নিতে পারেন। আর একটা যেটা রয়েছে একদম হচ্ছে যে সেটা হচ্ছে আপার ভিউ পয়েন্ট, সেটা কিন্তু আরো উপরে, প্রায় 1450 মিটারে অবস্থিত। চাইলে সেটাও যেতে পারেন। আমাদের হাতে কতটা সময় রয়েছে সেই বুঝে আমরা ডিসাইড করবো, কারণ আজকে কিন্তু আমাদের এখান থেকে ভুসাওয়াল ফিরে যাওয়া এবং সেখান থেকেই কিন্তু দুরন্ত এক্সপ্রেসে আমাদের কলকাতা ফেরা। তো বাকিটা ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। প্রবেশ করছি 16 নম্বর গুহায়।
খ্রিস্টীয় 475 থেকে 500 শতাব্দীর মধ্যে ওয়াকাটাকা সাম্রাজ্যের রাজা হরিসেনার বৌদ্ধ ভিক্ষুক এবং সন্ন্যাসীদের প্রতি যে ডেডিকেশন ছিল তারই পরিচয় পাওয়া যায় এই 16 নম্বর গুহায়। বারান্দার সিলিংয়ে বামন, অপ্সরা এবং সঙ্গীতজ্ঞদের অসামান্য সমস্ত ছবি দেখতে পাওয়া যায়। এই গুহার ভিতরে দুটি ফ্লাইং কাপলের মূর্তি দেখতে পাওয়া যায়, তাদের গ্রেসফুল এক্সপ্রেশন চোখে পড়ার মতো। এই গুহার ভিতরেই দেখতে পাওয়া যায় ওয়ার্ল্ড ফেমাস পেন্টিং অফ দ্য ডাইং প্রিন্সেস। এখানে একজন রানীকে ফেন্ট হয়ে পড়ে যেতে দেখা যায়, তার মুকুটটি পাশে পড়ে রয়েছে এবং সে করুণভাবে সেই মুকুটের দিকে তাকিয়ে রয়েছে। গুহার ভিতরে প্রিচিং পশ্চারে বসা একটি বিশালাকায় বৌদ্ধ মূর্তিও দেখতে পাওয়া যায়। এবার আমরা প্রবেশ করব বিখ্যাত 17 নম্বর গুহায়। এক সময়ে এই 17 নম্বর গুহাকেই সব থেকে ওয়েল প্রিজার্ভড এবং সব থেকে ভ্যারাইটি এই গুহাতে রয়েছে বলেই মনে করা হতো। এই গুহাতেই রাজা সিংহলবদনের বিপুল সৈন্য সামন্ত নিয়ে ডাইনি উৎখাতে যাওয়ার সেই দৃশ্যের ছবি রয়েছে। আঠেরো নম্বর গুহাটা মূলত একটা প্যাসেজ এবং এই 18 নম্বরের পরেই আপনারা চলে যেতে পারবেন 19 নম্বরে। তো আমরা ঘুরে দেখছি এই অজন্তা গুহার মানে সমস্ত মানে কেভস গুলো, এবং এখনো অবধি যদি বলতে হয় মানে কয়েকটা কেভস কিন্তু অসাধারণ। 1 নম্বর, 2 নম্বর, 10 নম্বর এবং এখন আমরা দেখলাম 16 এবং 17, এবং যেটা একদম শেষে রয়েছে 26 নম্বর, যেখানে মানে বুদ্ধের যে আমাদের স্লিপিং বুদ্ধার যে ইয়েটা রয়েছে, মূর্তিটা রয়েছে। তো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের যদি হাতের সময় কম থাকে, হয়তো হাফ বেলার জন্য আসছেন বা কয়েক ঘন্টার জন্য আসছেন, এইগুলো কিন্তু মিস করবেন না। এবং এইগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগগুলোতেই কিন্তু ফটোগ্রাফি খুব রেস্ট্রিক্টেড, ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউড নয়। তো আমরা যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি সময় 12টা 15, আমরা এরপরে আর বাকি যে কটা অংশ রয়েছে সেগুলো ঘুরে দেখাচ্ছি আপনাদের। প্রবেশ করতে চলেছি 19 নম্বর গুহায়। এই গুহাটিতে পাথর খোদাই করে বানানো সমস্ত স্কাল্পচার ছাড়াও এখানে কিন্তু কাঠেরও বহু কারুকার্য আপনারা গুহার ভিতরে সিলিংয়ে দেখতে পারবেন। চৈত্যের ভিতরে দণ্ডায়মান বৌদ্ধ মূর্তি ও একটি স্তূপ দেখতে পাওয়া যায়। সাতবাহন রাজাদের পৃষ্ঠপোষকতায় আজ থেকে প্রায় 2200 বছর আগে এই অজন্তা গুহার কাজ শুরু হয়েছিল, এবং পরবর্তীকালে কিন্তু মানে ওয়াকাটাকা ডাইনেস্টির রাজারা এর পৃষ্ঠপোষকতায় কিন্তু এর মানে বলা যেতে পারে এই অজন্তা গুহার কাজকর্ম চালিয়েছিলেন। এবং হীনযান এবং মহাযান, এই যে দুই ধর্মাবলম্বী বৌদ্ধ যে যারা রয়েছেন, তারাই কিন্তু মূলত তাদের জন্যই কিন্তু এই মনেস্ট্রি বা এই কেভসগুলোকে তৈরি করা হয়েছিল। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে গুহা চিত্র যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা এখানে এলে যেগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো সবকটাই হচ্ছে কিন্তু জাতকের গল্পের উপরে। এবং আপনারা জানেন বৌদ্ধের বিভিন্ন রূপ, বিভিন্ন আকার, সেগুলো নিয়ে কিন্তু এবং তার বিভিন্ন ধরনের কার্যকলাপ, সেগুলো নিয়ে কিন্তু এই জাতকের গল্পগুলো সৃষ্ট হয়েছে। তো ছোটবেলায় পড়েছিলাম সেই জাতকের গল্প। যদি আপনারা খুব ভালো করে দেখেন, আমরা 19 নম্বর গুহার বাইরে রয়েছে এবং ওইখানে যে বৌদ্ধ মূর্তিটা, যেটা স্ট্যান্ডিং বুদ্ধা বলা হয় আর কি, তো সেইটা আপনারা চিনবেন কি করে? সাধারণত বৌদ্ধ মূর্তি চেনার সব থেকে সহজতম উপায় হচ্ছে বুদ্ধদেবের হাত। আপনারা যদি দেখেন স্ট্যান্ডিং পোস্টারে যখন বুদ্ধ মূর্তি থাকে, তখন আপনারা দেখবেন তার হাতগুলো কিন্তু অনেক বেশি লম্বা হয়। বাইরের বারান্দায় তেমন কোনো কাজ না থাকলেও ভিতরে কিন্তু একটি প্রকাণ্ড বৌদ্ধ মূর্তি অবস্থান করছে। 21 নম্বর গুহাটি অতটা উল্লেখযোগ্য না হলেও গুহার ভেতরে অসংখ্য পিলার দেখতে পাওয়া যায়। ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টের একেবারে নর্দার্ন পার্টে হচ্ছে এই অজন্তা,
এবং ঔরঙ্গাবাদ শহর অর্থাৎ আধুনা সম্ভাজি নগর, তো সেখান থেকে এটার দূরত্ব হচ্ছে 104 কিলোমিটার। ইলোরা থেকে আপনারা যদি আসেন তার দূরত্ব হবে হচ্ছে 100 কিলোমিটার। আর যদি আপনারা নিয়ারেস্ট রেল স্টেশন সেটা হচ্ছে জলগাঁও, সেটার দূরত্ব হচ্ছে 59, অথবা ভুসাওয়ালেরও দূরত্ব কিন্তু 60 কিলোমিটার। তো খুবই স্ট্র্যাটেজিক্যালি একটা পয়েন্টে এটা কিন্তু অজন্তা কেভসটা কিন্তু বলা যেতে পারে লোকেটেড। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ওয়াগোড়া, এই যে ওয়াগোড়া নদীর ধারে যে একটা অদ্ভুত একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে, সেই অশ্বক্ষুরাকৃতি হ্রদের চারিদিক ঘিরেই কিন্তু রয়েছে এই অজন্তা কেভস। তো অসাধারণ লাগছে, দারুণ একটা জায়গা। এবং পুরোটা ঘুরে দেখছি, আজকে ওয়েদার অসম্ভব ভালো। তবে এটার বেস্ট টাইম যদি বলেন যে টু ভিজিট, সেটা কিন্তু অবশ্যই অক্টোবর নভেম্বর, বা আপনার বর্ষার মাঝামাঝি সময় বা শেষের দিকটাও আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু পুরো নদীতে জল পাবেন, ঝর্ণা, এই সমস্ত কিছু একসাথে দেখতে পারবেন। এখন প্রবেশ করছি 22 নম্বর গুহায়। অপেক্ষাকৃত ছোট গুহা এবং সেই অনুপাতে বৌদ্ধ মূর্তি। তেইশ নম্বর গুহায় প্রবেশ করা মাত্র ভিতরে একটি বৌদ্ধ মূর্তি চোখে পড়ল। কেভ নাম্বার 24 কিন্তু ইনকমপ্লিট হলেও এটা ইন টার্মস অফ সাইজ এই টোটাল অজন্তার মধ্যে কিন্তু দ্য সেকেন্ড লার্জেস্ট। তো একবার জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা। 24 নম্বর গুহাটি যদি সম্পূর্ণ হতো তাহলে এটি অজন্তার অন্যতম গুহা হতো বলেই আমার ধারণা। কেভ নাম্বার 25 কিন্তু ওপেন কেভ, আপনারা বাইরে থেকেই দেখে নিতে পারবেন, যেখানে আপনারা প্রিচিং মোডে একটা বুদ্ধ মূর্তি দেখতে পাবেন। অবশেষে এসে পৌঁছলাম 26 অর্থাৎ শেষ গুহার সামনে। আর এখানেই অবস্থান করছে রিক্লাইনিং বুদ্ধার মূর্তিটি। দুধারের দেওয়াল জুড়েই রয়েছে অসংখ্য বৌদ্ধ মূর্তি। 26-এর পরে কিন্তু আর আগে এগোনোর কোনো রাস্তা নেই, তাই অজন্তা ঘুরতে এলে এই 26 নম্বরই হবে আপনাদের দেখার জন্য শেষ গুহা। বিকেল 4টে আমরা আবার স্টার্ট করলাম ফর লোয়ার ভিউ পয়েন্ট। এটার উচ্চতা হচ্ছে 865 মিটার গ্রাউন্ড লেভেল থেকে। আমরা আবার 26 নম্বর কেভ দেখার পরে আমরা ব্যাক করেছিলাম একদম শুরুতে, মানে টিকিট কাউন্টারের ওখানে, এবং যেখানে টিকিট চেকিং হয় সেখানে রেস্টুরেন্ট রয়েছে এমটিডিসি, সেখানে আমরা খাওয়া দাওয়া সারলাম এবং সেরে আমরা আবার স্টার্ট করলাম নদীর উল্টো দিকে। আপনারা জানেন যে এই অজন্তা কেভের কিন্তু পুরো যে এন্টায়ার যে অশ্বক্ষুরাকৃতি যে হ্রদটা তৈরি হয়েছে সেটা কিন্তু ওয়াগোড়া নদীর ধারে, এবং এই ওয়াগোড়া নদীটা পার হয়ে ঠিক একটা ফুট ব্রিজ টাইপের রয়েছে, ওটা পার হয়ে উল্টো দিকে হচ্ছে পিকনিক স্পট কাম লোয়ার ভিউ পয়েন্ট। এখানে প্রচুর মানুষ আসেন, খাওয়া দাওয়া করছেন। আর আমরা যাচ্ছি লোয়ার ভিউ পয়েন্টের একদম টপে। সেখান থেকে অজন্তার ভিউ কিরকম চেষ্টা করব সেটা আপনাদেরকে তুলে ধরার। তো 865 মিটার, রাজা মোটামুটি কতক্ষণ লাগবে? আধ ঘন্টা? এতক্ষণ না লাগার কথা না। দেখছি যে একদম ধীরে সুস্থে চলবো, হ্যাঁ বেশি না। আমরা একদম ফুট হিলে রয়েছি, 4:05 দেখি কতক্ষণে পৌঁছাই। একটা ভালো ইনফরমেশন ওটা হচ্ছে যে এইখানে টাওয়ার একদমই থাকে না, মোবাইলের জিও ছাড়া। একটা দুটো ডান্ডা হয়তো থাকতে পারে মাঝে মাঝে, কিন্তু ক্যাশ ক্যারি করবেন। হ্যাঁ, এখানে একটাই ক্যান্টিন রয়েছে যেখানে কি আপনি ক্যাশেই দিতে হবে। মানে ইউপিআই আছে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনার ইউপিআই চলবে না, এটাই মেন। চড়াই শুরু করলাম। সিঁড়িগুলি অতটা খাড়া নয়, আর লোহার পাত বসানো আছে, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা কম। এসে পৌঁছলাম লোয়ার ভিউ পয়েন্টে, এবং এই পয়েন্টে উচ্চতা যেটা বললাম 365 মিটার ফ্রম গ্রাউন্ড লেভেল। তো এখান থেকে কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এবং পুরো যে ইউ শেপড যে ভ্যালিটা
অজন্তা কেভসের, সেটা কিন্তু একদম ক্লিয়ার পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে উঠতে টোটাল আমাদের সময় লাগলো ওই মোটামুটি 10 মিনিট মতো, 10 থেকে 12 মিনিট মতো, যদি অ্যাট এ স্টেজ ওঠা যায়। এবং নাম্বার অফ স্টেপ কাউন্ট করছিলাম, সেটা হচ্ছে 296, দুটো চারটে দিক ওদিক হতেই পারে। তো যারা মোটামুটি 300টা সিঁড়ি ভাঙার একটা মানসিকতা নিয়ে এগোতে পারবেন, তারা কিন্তু খুব সহজেই এখানে পৌঁছতে পারবেন। হ্যাঁ, পায়ের সমস্যা রয়েছে, শারীরিক কোনো সমস্যা থাকলে অ্যাভয়েড করাটাই বেটার। তবে যদি ভেঙে ভেঙে আসেন, ধীরে ধীরে আসেন, ওপরে এসে কিন্তু একটা মেসমারাইজিং ভিউ পাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একবার দেখাচ্ছি আপনাদের। এই যে কেভ নাম্বার 1, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, ঠিক আছে, পরপর পরপর সমস্ত কেভস গুলো আসছে। এবং দেখুন, এটা হচ্ছে কেভ নাম্বার 10, যেখানে ওই চৈত্যটা রয়েছে। এবং ফাইনালি দেখুন, মানে একদিকে হচ্ছে, যদি একদম পুরোটা আমরা চলে যাই, একদম লাস্টে এইটা হচ্ছে কেভ নাম্বার 26। এই যে এইটা কেভ নাম্বার 26 এইটা। তো এর পরেও কিন্তু আরো 4টে কেভ রয়েছে, 26-এর পরে 27, 28, 29 এবং একটা টপে রয়েছে, সেটা হচ্ছে 30। কিন্তু এগুলো কোনোটাই এই মুহূর্তে অ্যাক্সেসেবল নয়। তো দারুণ একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে এখানে, দারুণ লাগছে। খেয়ে দেখি, লেবুর শরবত 20 টাকা করে নিল। লেবু নেই অলমোস্ট, চিনি আর ঠান্ডা জল, ঠিক আছে। মানে ওরাও পরিশ্রম করে নিয়ে আসে এতটা উপরে। সত্যি কথা বলতে আমাদের উঠতে এতটা কষ্ট হচ্ছে, তাহলে ভাবুন যে ওরা সারাদিন এসে এই রোদ্দুরের মধ্যে বসে রয়েছে দুপুরবেলা। তবে রিফ্রেশিং, উপরে এলে একটু চুমুক দিলে খারাপ লাগবে না। এখন রয়েছে লোয়ার ভিউ পয়েন্টে। এবং এই লোয়ার ভিউ পয়েন্ট থেকে যদি আপনারা চান, তাহলে আপনারা ট্রেক করে আপার ভিউ পয়েন্টেও যেতে পারেন। এবং আপার ভিউ পয়েন্টটা হচ্ছে ঠিক এর ওপরটায়, মানে এখান থেকে মোটামুটি আরো 15-20 মিনিট মতো আপনাদেরকে উপরে যেতে হবে। এবং এই আপার ভিউ পয়েন্টেও একটা এরকম শেড বানানো আছে, যেখান থেকে কিন্তু এই অজন্তার আরো ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু শুধু কি ভিউয়ের জন্য যাবেন তা হয়তো নয়, এর পিছনে কিন্তু আরো একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা হচ্ছে এমনই যে মধ্যযুগীয় বিভিন্ন পরিব্রাজকদের, মানে চাইনিজ বা বৌদ্ধ পরিব্রাজকদের ভাষায় কিন্তু, মানে তাদের লেখায় এই অজন্তার উল্লেখ পাওয়া যায়। কিন্তু সেই অজন্তা ডিসকভার্ড হয় কিন্তু অনেক পরে গিয়ে, কারণ এই অঞ্চলটা সম্পূর্ণ ছিল জঙ্গলে ভরা। 1819 খ্রিস্টাব্দে বেসিক্যালি এক জন স্মিথ নামে একজন ইংরেজ অফিসার, তিনি এখানে বেসিক্যালি বাঘ শিকার করছিলেন। এবং বাঘ শিকার করতে করতে তিনি তার দলবল নিয়ে এই জায়গাটায় এসে পৌঁছান, এবং অ্যাক্সিডেন্টালি তিনি কিন্তু এই পুরো ভ্যালিটাকে আবিষ্কার করেন। এবং তারপরে তিনি এই জায়গাটাকে সবার, বলা যেতে পারে পশ্চিমী দুনিয়ার গোচরে আনেন। এবং এই জায়গাটাকে কমপ্লিটলি, মানে পুরো জায়গাটাকে পরিষ্কার করিয়ে কিন্তু মানুষ এই অজন্তার কথা জানতে পারে। এবং সেই জন স্মিথ কিন্তু তার নাম খোদাই করে দেন এখানেই একটি গুহাতে। এবং এরপর থেকেই কিন্তু অজন্তা মানে বলা যেতে পারে একটা বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্ত পেন্টিংস গুলো যেভাবে আবিষ্কৃত হয়, একের পর এক গুহা যেভাবে আবিষ্কৃত হয়, সে আজকের ডেটেও, মানে প্রায় আজ থেকে 2200 বছর আগে শুরু হওয়া এবং 1500 বছর আগে শেষ, মানে যে মানে বলা যেতে পারে কেভসটা তৈরি হয়েছিল, সেগুলো আজও কিন্তু সত্যি কথা বলতে একটা বিস্ময়ের কারণ। তো ঘুরে বেড়াচ্ছি এই সমস্ত জায়গায়, ঘড়িতে সময় 4:40, এটা 5:30টায় বন্ধ হয়ে যায়। আমাদের টাইম একটু কম, সেই কারণের জন্য আমরা আজকে আর উপরে যাব না। আপনারা এখানে এলে যদি হাতে সময় থাকে, অবশ্যই একবার উপর থেকে ঘুরে আসবেন, একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। অল্টারনেট রাস্তাও আছে, আপনারা মেন গেট থেকে বেরিয়ে সেখান থেকে কোনো প্রাইভেট যদি শেয়ারিং গাড়ি বা প্রাইভেটে যদি কোনো গাড়ি বুক করিয়ে সেখান থেকেও কিন্তু আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই আপার ভিউ পয়েন্ট। তো আমরা এখান থেকে নামা শুরু করব, 5:30টায় এটা বন্ধ হয়ে যায়। তো এক্সপেক্টেড ওই রকম 5টা 10-15-এর মধ্যে হয়তো আমরা মেন গেটে পৌঁছে যাব। অ্যান্ড ফাইনালি এখান থেকে, মানে টোটাল লাগেজ টাগেজ নিয়ে আমরা কিন্তু চলে যাব হচ্ছে ভুসাওয়ালের দিকে, যেখান থেকে কিন্তু আমাদের আজকের ট্রেন। এবং এখান থেকে ভুসাওয়ালের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। তো চলুন যেতে যেতে অজন্তার আরো বাকি কিছু কথা এবং ওভারঅল ভ্যালিটা আপনাদেরকে আরো ভালো করে দেখাই। সো অবশেষে এসে পৌঁছলাম অজন্তা টি ক্রসিং এ। আর রাজা, এখানেই আমাদের মহারাষ্ট্র সিরিজের এই পার্টটা অন্তত 2025-এর এই পার্টটা অন্তত শেষ। 25-এ হয়তো আরো ফার্দার পার্ট হতে পারে, আসবে আরো নতুন অনেক কিছুই আসবে। ঠিক আছে, এইবার আমরা মূলত ঘুরে দেখলাম হচ্ছে, ইনিশিয়ালি আমরা এসেছিলাম 3টে এবং তার আগে থানে, সেটাকে ইনক্লুড করলে আমরা 4টে জায়গা ঘুরলাম মূলত। সেই সবকটাই কিন্তু এই প্লে লিস্টে রয়েছে, থানে এবং তারপরে শিরিডি, তারপরে ইলোরা এবং
তারপরে ছিল হচ্ছে না গ্রীষ্মেশ্বর টেম্পল, সেইটা রয়েছে, এবং তারপরে হচ্ছে কিন্তু অজন্তা। তো এই সব ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী দিনে এই ধরনের আরো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব এই চ্যানেলে। আর এই ভিডিওগুলোকে ভালোবাসা দেবেন, সবকটা কিন্তু এই প্লেলিস্টে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। আর আগামী দিনে আরো এই ধরনের ট্রিপ, এই ধরনের সফর আরো করব, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আপনাদের কোনো যদি কোয়ারি যদি থেকে থাকে যে কি করে যাব, কিভাবে Exactly. যাচ্ছি, কোথায় থাকবো, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা অবভিয়াসলি আপনাদের চেষ্টা করবো আপনাদের চেষ্টা করবো guide যে করার। গাইড করার। আমি রাজীব, আমি রাজা, আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল, আমরা ঘুরে বেড়াচ্ছি অজন্তা কেপে, এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।